ববি ভাই, আপনি রাজনীতির মানুষ, আপনার কাছে সরাসরি প্রশ্ন হচ্ছে যে রাজনীতিবিদদেরকে বিভিন্ন সময়ে সবচেয়ে যারা সমালোচনা করেছেন, বিবৃতি দিয়েছেন, তারা প্রায় সবাই এখন ক্ষমতায়। আমি যদি প্রফেসর ইউনূসের ক্যাবিনেটের কথা ভাবি, এবং সেখানে এক্সট্রিম সিনিয়র, মিড সিনিয়র এবং ইয়াংদের একটা সন্নিবেশ। ইয়াং এখন মাত্র আসলে দুজন আছেন, বেশিরভাগই এক্সট্রিম সিনিয়র। ফলে ধরেন প্রফেসর ইউনূস, ওয়াহিদুদ্দিন মাহমুদ, তৌহিদ হোসেন থেকে শুরু করে যারা আছেন তারা পত্রিকায় বড় বড় কলাম লিখেছেন, আওয়ামী লীগ বিএনপির সমালোচনা করেছেন। তাদের পারফরমেন্সকে আপনি এই 7 মাসের পারফরমেন্সে 10-এর ভিতরে কত দিবেন, এবং আপনি কিভাবে সেটাকে মূল্যায়নও করেন? আসলে মাহফুজ মিশু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে ব্যারিস্টার মিতি, তাহসিন এবং যারা দেখছেন যমুনার পর্দায় সবাইকে সালাম এবং শুভেচ্ছা। প্রথমত আমি 1-এর মধ্যে 10-এর কিছুই দেব না, মানে এইভাবে রিপোর্ট কার্ড আসলে দেওয়া যায় না। সরকার পরিচালনা খুবই মুশকিল একটা কাজ, ভেরি কমপ্লেক্স, এবং যারা আছেন এখন সরকার পরিচালনায়, অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায়, ওনারা কেউই এর আগে সরকার পরিচালনার সাথে অতপ্রতভাবে জড়িত ছিলেন না, যদিও 2-1 ছিলেন, যেমন ওয়াহিদুদ্দিন ভাই কথা বললেন, যারা এর আগেও আপনার এরকম কেয়ারটেকার সরকারের অংশ ছিলেন। বাট সরকার পরিচালনা আসলে এত সোজা জিনিস না, এবং যার জন্যই রাজনীতিটা প্রয়োজন যে একটা রাজনৈতিক দল তৈরি হয় জনগণের সাথে সম্পৃক্ততায়, মানে জনগণ চায় তারা একত্রিত হয়, তারপর একটা দল তৈরি হয়। সো এই দলটা জনগণের সাথে সম্পৃক্ত, তার মানে এই দলটা একদিকে যেমন জানে জনগণ কি চায়, আরেকদিকে এই জনগণ এই দলটার সাথে আছে, সো তাদের শক্তিটা আছে যেখানে তারা কাজগুলো করতে পারে। সো রাজনীতির বাইরে থেকে এসে, মানে 1-2 রাজনীতির বাইরে সরকার আছেন সেটা ভিন্ন কথা, বাট রাজনীতির বাইরে একটা সরকার আসলে একমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারই হতে পারে, তাছাড়া স্টেবল সরকার হতে পারে না। তো অন্তর্বর্তীকালীন সরকার মানে কি? মানে এমন একটা সরকার যেটার দায়িত্ব একটা অস্থিতিশীল অবস্থায় একটা নির্বাচন দিয়ে একটা স্থিতিশীল অবস্থা নিয়ে আসা, মানে একটা স্থিতিশীল সরকার নিয়ে আসা। তো সেই অন্তর্বর্তীকালীন সরকার যখন আবার দায়িত্ব নিতে চেষ্টা করবেন স্থিতিশীল সরকার পরিচালনার, সেখানেই আমরা কোনো কারণে অন্তর্বর্তী সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারকে এক করেই দেখছেন? না, কোনোভাবে এক করে দেখছি না। তত্ত্বাবধায়ক সরকার আর অন্তর্বর্তীকালীন সরকারের পার্থক্য হলো, তত্ত্বাবধায়ক সরকারের একটা সাংবিধানিক কাঠামো ছিল, মানে আমাদের মহান সংবিধানে পরিষ্কারভাবে আইডেন্টিফাইড তত্ত্বাবধায়ক সরকার মানে কি, কতজন থাকবে, পরিধি কি হবে, তাদের অ্যাকশনস কি হবে, সময়সীমা কি হবে, এই সব কিছু। অন্তর্বর্তীকালীন সরকার মানে তারা তত্ত্বাবধায়ক না, এই জিনিসগুলো তাদের কাছে অ্যাপ্লাই করে না, কিন্তু ইন প্রিন্সিপল is the same thing. In principle same thing কেন? কারণ তত্ত্বাবধায়ক সরকার প্রথম যখন আসলো আপনার 90-এ, তখন আসলোই কারণ একটা নির্বাচিত সরকারের প্রয়োজন, কিন্তু নির্বাচিত সরকারটা আনার পদ্ধতি, কারণ এগেন একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা সরকারের পতন হয়েছে, সো নির্বাচিত সরকারকে আনার পদ্ধতিটা খোঁজার জন্য বেস্ট সলিউশন আমরা খুঁজে পেলাম একটা কেয়ারটেকার সরকার। এরপর আমরা অনেকবার আন্দোলন করেছি কেয়ারটেকার সরকারের জন্য, গত 16 বছর আন্দোলন করেছি যেন কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনটা হয়। সেটা না পাওয়ার দরুন আলটিমেটলি আবার যে আরেকটা গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটলো। এই পতন ঘটার পর সেম তাহলে প্রিন্সিপালটা অ্যাপ্লাইজ যে একটা অন্তর্বর্তীকালীন সরকার আনতে হবে। তো সেই অন্তর্বর্তীকালীন সরকারটা আসলো। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর অবভিয়াসলি আপনি যেটা বলেন, আমরা অনেক আশাবাদী ছিলাম, আপনি ফ্রেমিং ভিন্নভাবে করেছেন, বাট আপনার ফ্রেমিংটা বাদ দিয়েও আমরা সবাই অনেক আশাবাদী ছিলাম যে বড় একটা গণ আন্দোলনের মাধ্যমে একটা চেঞ্জ এসেছে। সো এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো ভালো কিছু করবেন এবং তারা অতি শীঘ্রই সুন্দর একটা নির্বাচন দিবেন, যেটা থেকে বঞ্চিত ছিল বাংলাদেশের মানুষ 16 বছর, এবং এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা আবার শুরু হবে, গণতান্ত্রিক যাত্রা আবার শুরু হবে। এখানে যে প্রবলেমটা হলো যে ওনারা নির্বাচন নিয়ে এখনো অনেক কিছুই ধোঁয়াশায় রেখেছেন। একবার যদি বলেন ডিসেম্বর, তো আরেকবার বলেন কিছু হলে ডিসেম্বর, না হলে জুন, না হলে জানুয়ারি, ধোঁয়াশা। এবং মানে কি হলে কিভাবে হলো এগুলো, যেমন এই যে এখন 3 সপ্তাহের অধিক হয়ে গেছে, আমরা একটা ঐক্যমত কমিশনের সাথে মিটিং করেছিলাম যে ওই যে রিফর্মের যে 6টা কমিশনের যে রিপোর্টগুলো ছিল সেগুলো নিয়ে আমরা কিভাবে ঐক্যমতে পৌঁছতে পারি। এইখানে 6টা কমিশন অনেকগুলো রিফর্ম প্রপোজাল দিয়েছে, তার মধ্যে একটা রিফর্ম প্রপোজাল যেমন ছিল আপনার নির্বাচন সংস্কার কমিশন থেকে একটা প্রপোজাল ছিল যে এই যে ভোটার তালিকা বা এই যে এই ডেটাবেসটা, জনগণের ডেটাবেসটা, এটা ইসির হাতে আছে। ইসির হাতে আছে কেন? কারণ 2007-8-এ যখন আবার রিফর্ম, ওই যে আরেকটা অন্তর্বর্তীকালীন সরকার রিফর্ম করতে চেষ্টা করেছিল, তখন তারা নতুন করে এই ডেটাবেস সাজানোর কাজ করেছিল, কারণ তখন ভোটার তালিকা নিয়ে একটা ঝামেলা ছিল, এবং এখানে বায়োমেট্রিক ইনফরমেশন থেকে শুরু করে অনেক ইনফরমেশন দেওয়া শুরু হয়। সো গত 17 বছর ধরে এই কাজটা ইলেকশন কমিশন করে এসেছে, তার জন্য ইলেকশন কমিশনের কাছে এই ডেটাবেসটা আছে, অন্য সবাই ইলেকশন কমিশনের কাছ থেকে এই ডেটাবেসটা নেয়, অ্যাক্সেস নেয়। এখন ঐক্যমত্য নির্বাচন রিফর্ম কমিশন একটা সাজেশন দিয়েছে যে বড় বড় দেশগুলোতে এই ডেটাবেসগুলো কমপ্লিটলি আলাদা হয়, বাকি সবাই ইনক্লুডিং ইলেকশন কমিশন তাদের কাছ থেকে নেয়।
তো বাংলাদেশের যেহেতু অভিজ্ঞতা বা এগুলো কিছু মানে বড় জনগোষ্ঠী সবকিছুর একটা জিনিস একটা চেঞ্জ করতেও সময় লাগে, সো নির্বাচন সংস্কার কমিশন একটা প্রপোজাল দিয়েছে যে এই পুরো জিনিসটা, এই ডেটাবেসটা 7 বছর সময় নিয়ে ইন্ডিপেন্ডেন্ট একটা বডির হাতে, সবার আলাদা একটা বডির হাতে তুলে দেয়া, এবং ইলেকশন কমিশন থেকে শুরু করে সবাই ওই বডিটার কাছ থেকে ইনফরমেশনটা অ্যাক্সেসটা করবে। সো ওটা ওরা মেইনটেইন করবে, ওদের দায়িত্বই শুধু এটা। এবং এটা প্র্যাকটিক্যাল রিজন তারা বলেছে 7 বছর মতো সময় নিয়ে করা। তো এটা প্রপোজালের ভেতরে আছে। এই প্রপোজালগুলো আমরা আলোচনায় বসার কথা, 3 সপ্তাহ হয়ে গেছে, এখন আমরা আলোচনায় বসিনি, বসার তারিখও পাইনি, কিছু কাগজপত্র পেয়েছি যদিও, বসার তারিখও পাইনি। এর ভেতরে প্রজ্ঞাপন জারি করে একটা কর্মসূচি শুরু হয়ে গেছে, প্রজ্ঞাপন জারি করে এটা এই ডেটাবেসটা ইসি থেকে নিয়ে আলাদা একটা কমিশনে বসানোর। এই কমিশনটা কোত্থেকে তৈরি হবে, কিভাবে তৈরি হবে, আলাদা বসানো, তাদের এক্সপার্টিস কিভাবে তৈরি করবে, এগুলো কিন্তু বড় বড় প্রশ্ন। মানে এগেন আমি পুরোপুরি একমত আপনার প্রপোজালের সাথে, যে সংসদ কমিশনের প্রপোজালের সাথে, যে আলাদা করা উচিত এবং আলাদা করতে সময় লাগবে। কর্মপদ্ধতি নিয়ে একটা রাজনৈতিক ঐক্যমত, এক্স্যাক্টলি, প্লাস ঐক্যমত ছাড়া মানে কোনো ধরনের আলোচনা ছাড়া তারা প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এই সরকারের বেশিরভাগ কাজই এরকম হচ্ছে, অত্যন্ত দুঃখজনক। এগেন আমি তাদেরকে দোষারোপ করছি না, হয়তো আমি সমালোচনা করছি, কিন্তু মানে এই যে সবার সাথে আলোচনা, আপনারাই বললেন ঐক্যমত কমিশন বসেছে এটা আলোচনার মাধ্যমে, কিন্তু কোনো আলোচনা হলো না। আপনি কি বলছেন ভাই রাজনীতিবিদদেরকে মাঝে মাঝে ইগনোর করা হচ্ছে এরকম কিছু? দেখেন ওনারা মানে যারা এখন সরকার পরিচালনায় আছেন, ওনাদের সরকার পরিচালনার যেমন অভিজ্ঞতা নেই, তেমন রাজনীতি বা দেশের জনগণ কি চায় এটা বোঝা অভিজ্ঞতা নেই, বা কোনো ওনাদের সর্ট অফ কন্ট্যাক্ট উইথ দি পপুলেশন নেই। আমরা অনেক কিছু বলতে পারি, আমি একসাথে এটাও মেনে নিব, কেউ যদি বলে যে ভাই আপনার রাজনীতিবিদ তো কি হয়েছে, আপনাদেরও নাই, আমি মেনে নিব, পুরোপুরি মেনে নেব। পয়েন্ট হলো এই কন্ট্যাক্টটা স্থাপন করবার জন্য নির্বাচনটা প্রয়োজন। নির্বাচন ছাড়া আপনি যত বেশি কথা বলেন না কেন, এটা শুধু কথাই হবে, এটার কোনো মূল্য থাকবে না। পরিষ্কার।